আমি কারোর কথার ধার ধারি না, আমি কোনো কমেন্ট করি না, আমি কিছু আমার যায় আসে না, আমি যেটা করতে চাই সেটাই করি। মানে আমি ছোট থেকে একটি বাড়িতে ভাড়া থাকতাম, আমি বরাবর চেয়েছিলাম যে এমন একটা মাথা গোজার ঠাঁই হবে যেটা আমার বাড়ি হবে, আমার বাবা মার বাড়ি হবে। যদি আজ বাবা জানতো বা দেখতে পারতো আমি এখানেই পা রেখেছি, যেখানে বাবা রোজ টিভির সামনে বসে থাকতো, আমার মনে হয় তার থেকে গর্বের আর কেউ হতে পারে না। কেউ যদি আমার মায়ের সাথে একবার কথা বলে, অসভ্য মেয়ে একটা, মানে ওটাই আমি কিন্তু আমি সারাদিন পড়ে থাকি। মা ভাবছেন হঠাৎ স্ট্রেট আপ উইথ শ্রী শ্রীময়ী পিউ কুন্ডু এটা কোথায় বসে আছে, লিভিং রুমটা কি তাহলে বিশালভাবে আপগ্রেড হয়েছে? এইসবের উত্তর এক্ষুনি দিচ্ছি না, বাট অল আই ক্যান টেল ইউ ইজ একটা দারুণ আড্ডা জমতে যাচ্ছে উইথ 4 অফ বাংলা টেলিভিশনস মোস্ট ফেমাস, পাওয়ারফুল, এম্পাওয়ার্ড অ্যান্ড ভেরি ভেরি ফান ক্যারেক্টার্স অ্যান্ড উইমেন, যারা আমাদের দৈনিক দিনের একটা অঙ্গ এবং ওদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। ইন্টারপার্সোনাল রিলেশনশিপস কী করে নিভাতে হয়, কী করে পড়াশোনার সাথে সংসার করতে হয়, অ্যান্ড কী করে একটু ব্যাডাস হতে হয়। তো প্রথমেই আমি আসবো আমার বান্ধবী, খুব গর্ব সহকারে বলি, সোহিনী সেনগুপ্ত। সোহিনী, ওয়েলকাম। কীরকম লাগছে আবার আমার সামনে বসে? মজাই লাগছে, মজা লাগছে। ভাবছি যে এবার কি কি প্রশ্ন করবি, সেই উত্তরগুলো নিজের মাথায় সব রেডি করছি অলরেডি, মানে ওগুলো ঘোরপাক খাচ্ছে। আচ্ছা, প্রথমেই আমি তোকে যে প্রশ্নটা করব, আমি এটা আগেও তোকে জিজ্ঞেস করেছি, অ্যাজ আ উমেন হু ইজ কনসিডার্ড আ ভেটারান অফ সর্টস অ্যান্ড ইউ আর। ওরে বাবা। হ্যাঁ, এবং তুই যেভাবে ফিল্ম, টেলিভিশন অ্যান্ড নান্দিকারের পুরো রেঞ্জটা নিজের হাতে নিয়েছিস, হাউ ডু ইউ জাগল অল দিস রোলস, সোহিনী? হাউ ডু ইউ ডু ইট? অ্যান্ড ইউর আ পেট মম, আই ডোন্ট ডু ইট অল বাই মাই সেলফ। রাইট? মানে আমি করতে পারি কাজ, তার কারণ সবাই আমাকে সাহায্য করে বলে। সেটা যেখানেই যাই, আই হ্যাভ বিন লাকি যে আমাকে সবাই খুব ভালোবেসেছে এবং আমার সমস্ত কাজে সবাই আমাকে এগিয়ে দিয়েছে। তো এইটা না পেলে তো হতো না। যেমন নান্দিকারে আমি এমন একটা টিম তৈরি করেছি যে আমি যখন থাকি না, ওরা পুরোটাই, যেমন আজকে ওদের রিহার্সাল হচ্ছে, নাইট রিহার্সাল আছে, আমি এখানে, তো ওরা ওটা করতে পারে, ওই ছেলে মেয়েগুলোকে তৈরি করে দিয়েছি, ওটা করতে পারে ওরা। তেমনই এখানে যখন আসি তখন আমি বারবার যে কথাটা বলি যে আমরা যারা অভিনয় করি আমাদেরকে অনেক বেশি দেখা যায়, কিন্তু আমাদের পেছনে একটা বিশাল বড় টিম যারা উদয় অস্ত পরিশ্রম করছে, তাদেরকে দেখা যায় না কিন্তু চট করে। বাট আই থিঙ্ক দ্যাট দে আর দ্য ব্যাকবোন অফ দ্য এন্টায়ার থিং দ্যাট ইজ হ্যাপেনিং। যে আমাকে এসে জল দিচ্ছে, যে আমাকে সাজিয়ে দিচ্ছে, যে আমাকে স্ক্রিপ্ট পড়াচ্ছে, আমার ডিরেক্টর, চ্যানেল, বা সবাই আর কি, সবাই একসাথে না থাকলে বা পুরো ভালোবাসা দিয়ে খুব আদর করে না নিয়ে গেলে তো কোনো কাজই করা যায় না। I don't think that anything is possible by just by one's own self. সবাই যদি সাহায্য করে তখনই হয়, ঠিক এইভাবেই হয়। সিনেমাও যখন করতে যাই, আমার কো অ্যাক্টররা, আমার ডিরেক্টর, আমার সবাই মিলে, আর সত্যি কথা বলতে কি যে আমার তো বহু বছর হলো, আমি 20-21 বছর বয়সে প্রথম পারমিতার একদিন করেছি, তখন থেকে এখন অবধি এই গোটা ইন্ডাস্ট্রি আমার চেনা এবং আমি সবাইকে চিনি। আমার এত আনন্দ হয় যে ঠিক আগের প্রজেক্টেই কেউ একজন হয়তো ক্যামেরার পিছনে ছিল বা লাইটে ধরেছে বা আমাকে জল, সে তার সাথে যখন আবার দেখা হয় তখন আমার মনে হয় তো আমার এই পুরোটাই আমার কাছে সংসার। নান্দিকারই হোক বা আমার ফিল্ম ইন্ডাস্ট্রি হোক বা টেলিভিশন বা ওটিটি, যেখানে যেখানে কাজ করি, তো এইটা আমার মনে হয় দ্যাট আই এক্সিস্ট ইন অল দিস প্লেসেস। আমার তো মনে হয় যে তোর মতো নায়িকা এবং মানুষ, ইউর লাইক আ বিউটিফুল প্লান্ট, তাকে যেখানেই বসানো হয় তুই এত সুন্দর করে ব্লসম করিস। আমাদের বাড়িতে, আমাদের জীবনে এরকম অনেক নারী আছেন দেখবি, যারা পুরো লোডটা নেয় উইথ আ স্মাইলিং ফেস, কিন্তু তাদের পেছনেও সাপোর্টিং, এবং যেটা বলা হয় না, সাপোর্টিং কাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে ইউ সি আ স্ট্রং এম্পাওয়ার্ড উমেন, তার পেছনে দ্যার ইজ অ্যান আর্মি অফ পিপল। আই থিঙ্ক দ্যাটস হোয়াট ইউ ট্রাইং টু সে। তবে একটা কথা বল সোহিনী, ওয়েন ওয়ান ইজ কনসিডার্ড সাচ আ ভেটারান,
নাট্য জগতে অ্যান্ড উইথ দ্য লেগেসি দ্যাট ইউ ক্যারি, রাইট, স্পেশালি আফটার মা নাও, মানে একটা দেখবি যারা থিয়েটার করে একটা ভীষণ পিউরিটানিক্যাল ভিউ অফ থিয়েটার, দ্যাট দিস ইজ দ্য হাইয়েস্ট আর্ট ফর্ম। তো থিয়েটারের থেকে এসে তোর কি কখনো মনে হয়েছে যে, অর হ্যাভ ইউ এভার গট দ্যাট স্টিরিওটাইপ যে সিরিয়াল কেন করছে, মানে থিয়েটারের এত বড় অভিনেত্রী, এত বড় ডাইরেক্টর, এটা কখনো পেয়েছিস? প্রথম কথা হচ্ছে যে কোনটা হায়েস্ট ফর্ম অফ আর্ট সেটা কে ঠিক করবে? Exactly. হায়েস্ট ফর্ম অফ আর্ট কবিতা, পোয়েট্রি, বাকি কে কি ঠিক করবে সেটা তো না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কারোর কথার ধার ধারি না, আমি কোনো কমেন্ট পড়ি না, আমি কিছু আমার যায় আসে না, আমি যেটা করতে চাই সেটাই Right, করি। right. এবং আমার যেটা মনে হয় যে টেলিভিশনের মতো চ্যালেঞ্জিং কাজ, এটা কিন্তু সত্যি যারা এটা আমি কাউকে এ করে বলছি না, আমি নিজে করছি বলেও বলছি না, আমি থিয়েটার করেছি, সেটাও তার এক ধরনের চ্যালেঞ্জেস আছে। মোস্টলি আই উড সে দ্যাট আমাদের দেশে, আমার বাবা বলেন পোড়া দেশে, ইকোনমিক্যাল চ্যালেঞ্জটা সাংঘাতিক। মানে বিদেশ টিদেশ হলে একজন অভিনেতার অনেক টাকা পয়সা হয় যে থিয়েটার অ্যাক্টর, কিন্তু আমাদের সেখানে এটা নেই। এখন কবে হবে জানি না, আদৌ হবে কিনা। তো আলাদা আলাদা সমস্ত চ্যালেঞ্জ। এইখানে যেটা আমার মনে হয় চ্যালেঞ্জ, এই যে আমার সাথে যে বাচ্চা তিনজন বসে আছে, এদের সকাল থেকে রাত অবধি এরা যে পরিশ্রম করে এবং হাসি মুখে, এবং প্রত্যেকটা মানে এই যে কত ধরনের এখানে অভিনয়ের তো আলাদা আলাদা স্কিল, সিনেমা একরকম, থিয়েটারে একরকম, টেলিভিশনে একরকম। আমি টেলিভিশনে এসে একটা নতুন ধরনের অভিনয় শিখেছি, যেটা আমার ভীষণ আনন্দ হয় করতে। কারণ এটা যে রোজ যে আমাকে দেখছে তার সাথে আমার এটা কমিউনিকেশন, এইটা কিন্তু আমি এখানে এসে শিখেছি। আমি বলবো যে সমস্ত আর্ট ফর্মস, এই যে অভিনয়ের যা যা, প্রত্যেকটা আলাদা, প্রত্যেকটার তার নিজের বিউটি আছে, পরিশ্রম আছে, এবং অবশ্যই প্রত্যেকটাই মানে সবাই ভালোবাসে। এভরিবডি লাভস অল দ্য ডিফারেন্ট স্টাইলস আর কি। সোহিনী, থ্যাংক ইউ। আমার মনে হয় যারা এই আড্ডাটা শুনছে, অ্যাটলিস্ট যারা নতুন অভিনেত্রী, যারা দে আর কামিং ইন টু দিস প্রফেশন, বি ইট এনি উইচ এভার মিডিয়াম তারা চুজ করছেন, আই নো তোর কথা শুনে অ্যাজ অলওয়েজ দে উইল বি ইন্সপায়ার্ড অ্যান্ড দে উইল লার্ন আ লট। অ্যাজ অ্যান অডিয়েন্স আই কান্ট ওয়েট টু সি ইউ ব্যাক অন দ্য টেলি। আমি একটাই কথা শেষে বলতে চাই, সেটা আজকে আমার মনে হচ্ছে বলে বলছি, যে আমরা কিন্তু ভালো করার চেষ্টা করছি, যুদ্ধ তো করছি না, তাই না? তো এই যখন এরকম যুদ্ধ হচ্ছে, গোলাগুলি হচ্ছে, শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে, তার মধ্যে এই যে বিভিন্ন জাজমেন্টস অ্যাবাউট, আই থিঙ্ক দিস নিডস টু স্টপ। We are just trying to show our love and our hunar, you know. So this should be appreciated across all boards. অ্যাবসলিউটলি। আর আমি যেটা বারবার বলি, যে এটা আমি আমার শোতেও অনেকবার বলেছি, আমার মা এত টিভি দেখতেন যে এখনো কোনো ক্যারেক্টারের নাম বললেই মার ওই মুখটা, আর পুরো মা তার বায়ো দিয়ে দিত যে কালকে এই হয়েছে জানিস, এই বস শোন আজকে এটা হবে। তো টেলিভিশন আমার কাছে ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল অডিও ভিজুয়াল মিডিয়ামস। অ্যান্ড আমার মনে হয় যত আমরা মোর রিলেটেবল গল্প দেখব, যত আমরা কন্টেম্পোরারি গল্প দেখব উইথ আর ট্রেডিশনাল ভ্যালিউজ, সেগুলো কিন্তু আমাদেরও হেল্প করবে টু ন্যাভিগেট আর ডেইলি লাইফ। এবার চলে আসছি টু আমার ফেভারিট এখন, পারুল অ্যান্ড ঈশানী চ্যাটার্জি অফ পরিণীতা। কিরকম লাগছে বলো, তোমার সাথে আমার ফার্স্ট টাইম দেখা হচ্ছে। একদমই তাই, মানে এরকম এখানে একটা পডকাস্ট বলতে পারি বা যেটাই বলি সেটা অ্যাটেন্ড করছি তোমার সাথে প্রথম আলাপ। এখানে এত ভালো ভালো মানুষজন বসে আছে, তো সেখানে অনেক কিছু শিখলাম, প্রথমবার এত কিছু শুনলাম, অনেক কিছু, তো দেয়ার ইজ আ লট টু লার্ন। আর জানি না তুমি কি প্রশ্ন করবে, কিন্তু হ্যাঁ চেষ্টা করবো অনেস্টলি সবটাই উত্তর দেওয়ার। অ্যান্ড জানি না কতটা আমার থেকে কেউ কিছু শিখতে হবে, আমার মনে হয় না, বাট চেষ্টা করবো এখান থেকে যেন অনেক কিছু শিখে বাড়ি ফিরতে পারি, আর অনেকটা দর্শকদেরকে অনেক কিছু জানাতে পারি, যে যে বিষয় নিয়ে তুমি প্রশ্ন করবে। শোনো, তোমাদের থেকে কিন্তু আমি ভয় পেয়ে আছি, ইটস নট দ্য আদার ওয়ে, ওইটা আসছে যে শ্রীময়ী দি কি প্রশ্ন করবে, না না, কিন্তু তোমার জার্নিটা আমার এত ভাল লেগেছে ঈশানী। তুমি দুর্গাপুরে বড় হয়েছো, তোমার জীবনটা আমার আরো কেন ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, কেননা ইউ ওয়ার রেজড বাই আ সিঙ্গল মাদার, সো ওয়াজ আই টিল শি রিম্যারিড, এবং আমি একটা সিঙ্গল উইমেন্স কমিউনিটি চালাই। তো তোমার জীবনের গল্পটা মাসিমারকে যেন তোমার থ্রু দিয়ে আমি চিনলাম। তুমি তো ডাক্তার হতে হতে হলে না, রাইট? তো উল্টো সিরিয়ালে এসে গেছে কি, মানে আনন্দিত তোমাকে না, কিন্তু তুমি তারপরে মাইক্রোবায়োলজি নিয়ে তুমি এখানে ব্রেবনে ভর্তি হলে, কিন্তু তোমার
মডেলিং এবং অ্যাক্টিংয়ের ওপর চিরকালই একটা সফট স্পট ছিল, এবং তোমার একটা ভয়েস নোট তুমি যেটা আমায় পাঠিয়েছিলে শুনছিলাম, খুব ভাল লাগলো যে তুমি ক্লাস 1-2-তে যখন ছিলে তখন তুমি স্যাটারডে আসতে, সানডে ফেরত যেতে, মানে স্যাটারডে গিয়ে স্যাটারডে ফেরত, আবার সানডে। তো তুমি কি কোনোদিন ভেবেছিলে ইউ উইল বি এ প্রফেশনাল অ্যাক্ট্রেস, অর ওয়াজ ইট টু ফার আ ড্রিম ফর ইউ? আমার মনে হয় যে কোনো পরিবার যেখানে যারা মানে মা বাবা সবসময় চায়, আমাদের ওখানে অ্যাটলিস্ট অনেকেই চায় যে ছেলে মেয়ে সবটাই শিখুক, নাচ গান আঁকা সবকিছুই শিখুক, অভিনয়টাও পারলে শিখুক, কিন্তু সবটাই অ্যাজ হবি, মানে কখনো প্রফেশন হিসেবে ভাবতে দেওয়া হয়নি, বা ওরকম বলাটা হয়তো ভুল, বাট ওরকমভাবে ব্রট আপই হইনি আমি যে ওরকমভাবে ভাববো। বাট হ্যাঁ, একটা উইশ তো রয়ে গেছিলোই, তাই জন্যই হয়তো আবার ডেস্টিনি আমাকে এখানে নিয়ে এসেছে, হয়তো কোথাও না কোথাও চেয়েছিলাম মন থেকে, তাই জন্য এত কিছুর পরও ডাক্তার হতে হতে না হওয়া, মাইক্রোবায়োলজি পড়তে পড়তে মাঝপথে এখানে আসা, আর পুরোটাই একদম লাক বাই চান্সও বলতে পারো, বা তারপরে নিজের এফোর্টস তো ডেফিনেটলি আছে, আশেপাশে মানুষজনের সাপোর্ট তো ডেফিনেটলি আছে। মানে একটা ইন্টারভিউতে তোমার দেখছিলাম যে মাসিমা একটু অভিমান করে তোমার সাথে কথা বলেননি, কিন্তু তারপর যখন ইয়োর সিরিয়াল বিকেম দ্য বেঙ্গল টপার, তখন there was no one more proud than her. একদমই তাই। অ্যান্ড সেই মানে মাসিমা সেলাই করেন, সেই দোকান থেকে বেরিয়ে উনি লিটারালি মানে ওটাকে ক্লেম করেছিলেন যে দেখো, দিস ইজ মাই গার্ল ঈশানী অ্যান্ড হার সিরিয়াল ইজ আ বেঙ্গল টপার। সেই মুহূর্তটা যদি আমাদের মতন সেই মুহূর্তটা তুমি যেটা বললে একদমই ঠিক, মানে মা সবচেয়ে বেশি হয়তো গর্বিত, কিন্তু তার থেকেও বেশি মানে যে নেই আজকে হয়তো পৃথিবীতে, আমার বাবা, আমার মানে সে হয়তো তার থেকে অনেক 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 বেশি গর্বিত, আমার ফ্যামিলির সবাই ইনফ্যাক্ট। কিন্তু বাবার কথাটা না বললেই নয়, কারণ তুমি যেরকম বললে তোমার মা প্রতিটা সিরিয়াল একদম মানে ক্যারেক্টার ওয়াইজ পুরো একদম বায়োডাটা দিয়ে দিতে পারবে, আমার বাবা এরকমই ছিল। আমার মা একটা মানে আমি অনেক সময় বলতাম যে আমার মা অনেকটা বাবার মতো, আমার বাবা অনেকটা মায়ের মতো, মানে রোল প্লে যেটাকে বলে সেই অনুযায়ী। কারণ কি মা কাজ করতো সব সময়, আর বাবা একটু পছন্দ করতো সিরিয়াল দেখতে। আমি আর মা কখনোই সেইভাবে টিভির সামনে বসতাম না, কিন্তু আমি বলেও ছিলাম ইনফ্যাক্ট একটা কথা, যে লাস্ট সিরিয়াল যেটা বাবা দেখতো এবং আমিও ইনফ্যাক্ট এতটা পছন্দ হয়েছিল, মা আর আমি মিলেও দেখতাম, সেটা হচ্ছে এই পথ যদি না শেষ হয়। তো সেখানে আমাদের ডিরেক্টর কৃষদাও ছিলেন, তো সেখানে তার আন্ডারে যে কাজ করব সেটা যদি আজ বাবা জানতো বা দেখতে পারতো, এই যে আমি এখানেই পা রেখেছি যেখানে বাবা রোজ টিভির সামনে বসে থাকতো, আমার মনে হয় তার থেকে গর্বের আর কেউ হতে পারে না। মা ডেফিনেটলি ছোটবেলায় এই যে শিক্ষাতে নিয়ে আসা, রোজ স্যাটারডে আসা বা স্যাটারডে ফেরত যাওয়া, মা দিদি তারা দুজনেই চেয়েছিল, বাড়ির সবাই অতটা বুঝতো না কি করছে না করছে। যখন ডেস্টিনি আমাকে সুযোগটা দিয়েছে, যেটা আমি এত বছর আগে এত ছোটবেলা থেকে একটা স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নটা যখন আমি না চাইতেই বলেন, মানে ছোটবেলা হয়তো খুব বেশি চেয়েছিলাম বলে হয়তো এইভাবে ফিরে এসছে আমার কাছে, না চাইতে যদি আমার কাছে এসেছে তাহলে আমি সেটার উপভোগ তো করবোই, দেখবো আমি কতটা কি পারছি না পারছি, শিখতে চাই, শিখে দেখতে চাই যে কতটা কি পারছি, যদি মনে হয় পারছি নিশ্চয়ই আমি এই কাজটা নিয়ে ভালোবেসে এগোবো। আর আমার মনে হয় এই গোটা 1 বছর 4 মাস বা 5 মাস হলো এটার প্রতি ভালোবাসা আমার জন্য 10x টাইমস বেড়ে গেছে, এটার প্রতি ভালোবাসা। আর আমি বুঝেছি এখানে এই প্রফেশনে শেখার কোনো শেষ নেই, মানে সেটা শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে ডায়লগ বলা নয়, ক্যামেরা মানে কি লেন্স, কোন লেন্সে কতটা আসছে কিনা, কিভাবে ফ্রেমিং করা হচ্ছে, লাইট কিভাবে তৈরি করা হচ্ছে, অ্যাম্বিয়েন্স, ডে নাইটে কিভাবে ডে তৈরি করা হচ্ছে, সব কিছু স্ক্যানিং থেকে শুরু করে এভরিওয়ানস, মানে সবার কাজ, মানে ক্যামেরার পেছনে যারা আছে, প্রোডাকশনে যারা আছে, তাদের সবার একটা ডিফারেন্ট রোল আছে, এই সবটা শেখা, তো সবটাই মেসমেরাইজিং। তো এত কিছু শেখার লোভটা আমি আটকাতে পারিনি সত্যি কথা বলতে গেলে, তাই জন্যই ফাইটটা নেওয়া। বাবা থাকলে আজ বাবাও হয়তো খুব বেশি অনেকটাই সাপোর্ট করতো, আজ হয়তো আমাকে এখানে একা থাকতে হতো না, মা হয়তো চলে আসতে পারতো, যেহেতু ওখানে একা কাজটা সামলাতে হয় তাই এখানে একা থাকা। আশা করছি পরবর্তীকালে কখনো মাকে নিয়ে আসতে পারবো। একদম, তোমার সব স্বপ্ন পূরণ হবে, অ্যান্ড ইউ হ্যাভ নট জাস্ট দ্য ব্লেসিংস অফ ইয়োর পেরেন্টস, বাট তোমার যারা দর্শক তারাও তো টেলিভিশনের সাথে সাথে, আমার মা যেরকমভাবে এক একটা সিরিয়ালের অভিনেত্রীর কথা বলতেন, আমি একদিন ভেবেছি সত্যি এরম কেউ এসছে আমাদের বাড়িতে, শোন বুঝলি আজকে এই হলো, আমি বাবা কি বলছো তুমি। তো তোমার তো এই বৃহত্তর একটা পরিবারও আছে, তাদের শুভেচ্ছা তাদের আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে।
একটা জাস্ট ইউনো আমি পড়েছিলাম যে যখন তুমি প্রথমে এসেছিলে তোমার রোলটাও তো খুব মানে তুমি খুব ওপিনিয়নেটেড, ভীষণ, ভীষণ। তুমি কিছু মানে চুপচাপ মেনে নাও না, না, ইউ না, আর না। দ্য মানে টিপিক্যাল মডার্ন ওম্যান যে একদম। না নিজের রাইটস জানে একদম। এবং সে কথা বলতে পারে, সে জাস্ট চুপ করে সবকিছু মেনে নেয় না। তো তখন কিছুটা তোমার ট্রোলিং হয়েছিল হ্যাঁ। এবং কিছুটা তোমার ডাস্কি কমপ্লেকশনের জন্যও তোমাকে ওটা তুমি ছোটবেলায়ও বুলিড হয়েছিলে। আই থিঙ্ক এটা সমস্ত মেয়ে দর্শক যারা দেখছেন, আমাদের বন্ধুরা, দিদিরা, মারা, বোনেরা, তারা এটা রিলেট করতে পারবে বিকজ এভরি উম্যান দেখবে গ্রোজ আপ উইথ আ সার্টেন বডি ইস্যু। হ্যাঁ। মানে উই আর নেভার মেড টু ফিল যে ইয়েস ইউ আর পারফেক্ট। একদম। কোথাও না কোথাও সব থেকে সুন্দরী মহিলারও খুটকা একটা কোথাও লাগবে। হ্যাঁ, রিয়ালিটিতে আমার মনে হয় না পারফেকশনিজম বা কোনো কিছু হয়, এটা এক্সিস্ট হয় করে না, না। এক্স্যাক্টলি। কিন্তু এই রোলটা করে যেটা এত স্ট্রং রোল, আর তোমাদের ওই হ্যাশট্যাগ পায়ান এখন, রাইট, আই এম প্রোনাউন্সিং ইট কারেক্টলি, তো হাউ ডু ইউ ফিল নাও? মোর এম্পাওয়ার্ড, রেডি টু টেক ইট অন? একদমই, মানে আমি যেদিন প্রথম শুনি পারুলের চরিত্রটা কেমন, রাইট। আমি শুনে ভেবেছিলাম যে যাক, অ্যাটলিস্ট মানে আমি দুঃখ পেয়ে গেলে খুব কান্নাকাটি করব তা নয়, আমার দুঃখ হবে, আমি হয়তো দরজা বন্ধ করে কাঁদবে পারুল, কিন্তু দুনিয়ার কাছে সে একটা এমন এক্সাম্পল যে সব সময় প্রতিবাদ করবে অন্যায়ের বিরুদ্ধে, গলা খুলে প্রতিবাদ করবে অন্যায় হলে, এবং মন খুলে ভালোবাসবে মানুষজনকে, ততটাই। তো এটা শুনে আমার এতটাই ভালো লেগেছিল, কারণ আমার মনে হতো কোথাও না কোথাও আমি প্রতিবাদটা একটু কম করতে পারি। তো এই চরিত্রটা করতে করতে কোথাও না কোথাও একটু শিখছি, প্রতিবাদ বলবো না, মানে নিজের জন্য লড়ার যেটা। Standing up, হ্যাঁ। আর রিলেট তো খুব বেশি করতে পেরেছিলাম পারুলের জার্নির সাথে, মানে সে গ্রাম থেকে উঠে এসে একটা শহরে এরকম একটা ইউনিভার্সিটিতে পড়া, সেখানে সেও এতভাবে বুলিড হয়েছে অনেক কিছু কারণে, ইনফ্যাক্ট সেম ডাস্কি স্কিন টোনের জন্য সে বুলিড হয়েছে এত বেশি, আরও অনেক কিছু, গ্রামের ডায়ালেক্ট, আমি যেহেতু বাঁকুড়া ভাষায় কথা বলি, সেটার জন্য একটা বুলিড হয়েছে। তো ভীষণভাবে রিলেট করতে পারতাম, সিনগুলো করতে আমার মনে হয় আরও বেশি আমার পক্ষে ইজি হতো, কারণ কোথাও না কোথাও রিয়েল লাইফের ইমোশনটা বেরিয়ে আসতো, আর মনে হতো না কোনো চরিত্র করছি। তো আস্তে আস্তে আর ডে ইন ডে আউট এই একই চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য, মানে ক্যারেক্টার বিল্ড করার জন্য যে অভিনয়টা করা, সেখানে আমার মনে হয় বসে গেছে নিজের মধ্যে। তো কোথাও না কোথাও আমার মনে হয় এই জার্নির মধ্যে আমি অনেকটা বেশি এম্পাওয়ার্ড হয়েছি, অনেক বেশি স্ট্রং হয়েছি, অনেক বেশি জানি কিভাবে কথা বলতে হয়, ঠিক জায়গায় ঠিকভাবে কিভাবে কথা বলতে হয়, অনেকটা শিখেছি। হ্যাঁ, একটা জিনিস শিখতে চাই না, সেটা হচ্ছে এত বেশি ঝগড়া করে, সেটা আমি একদমই শিখতে চাই না, আমার ঝগড়া করার কোনো ইন্টেনশন নেই। হ্যাঁ, আমি একদমই পারুলের মতো শান্ত নই, ওই শান্তটা আমি, ঠিক আছে, ওটা ঈশানী শান্ত থাক, পারুল একটু ঝগড়ুটোই থাক, ওটা ওদের ইউএসপি, পারুল আর রায়নের ঝগড়াটা ইউএসপি, তো ওটা ওখানেই থাক। কিন্তু ক্যারেক্টারটা আমাকে পার্সোনালি লাইফে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু, মানে কিভাবে নিজেকে ভেঙে পড়লেও নিজেকেই নিজে উঠে দাঁড় করাতে হবে। মানে পারুল যেমনি সূর্যমুখীর একটা প্রতীক বলতে, মানে খুব রিলেট করে দর্শকরাও, পারুল মানে সূর্যমুখী ফুলের সাথে, যে যেদিকে সূর্য সেদিকেই বেঁকে যাবে। কিন্তু এটা আমারও মনে হয়, কারণ পারুলের জীবনে সত্যি বলতে কেউ নেই, মাও নেই, তার ভালোবাসার মানুষ সেরকম, হ্যাঁ পরিবার আছে হয়তো যাদের কাছে সে থাকছে, কিন্তু নিজের মা বাবা কেউ নেই, স্বামীরও ভালোবাসা পায় না। তো সেম, তো লাইফে যখন কেউ থাকে না, নিজের লড়াইটা যখন নিজেই লড়তে হবে, তখন তোমার কান্না বা দুঃখটা কেউ এসে দেখবে না, তোমাকে দেখবে তুমি কতটা লাইফে সাকসিড করতে পারছো, শুধু সাকসেসটাই দেখবে। তো এই একদমই এফর্টসটা তোমার সেভাবে কেউ দেখবে না, এফর্টসটা নিজের সাইলেন্টলি করে যেতে হবে, সাকসেসটাই শুধু আওয়াজ করবে, মানে ওটাই দর্শকরা দেখবে, আর ওটা তোমাকে ওয়ার্থ ইট করতে হবে। একদম একদম। তো আর তুমি এটাই করছো, আজকে আমরা এই আড্ডাটায় মানে সবাই বসেছি, মানে আমরা যে যার নিজের কাজটা, উই আর মেকিং ইট ওয়ার্থ ইট। সো আই হোপ আপনাদের এই আড্ডাটা ওয়ার্থ ইট লাগে। আরাত্রিকা, আমি ভয় ভয় বলছি, 2-3 বার একটু বকা খেয়ে নিয়েছি নাম মিসপ্রনাউন্স করছি বলে, আমার এটা একটু বদভ্যাস আছে, আপনারা জানেন। আমার খুব ইন্টারেস্টিং লাগলো তোমার জার্নিটাও, মানে তোমরা তোমাদের রিয়েল লাইফেও ইট সিম টু মি তোমরা ক্যারেক্টার্স, মানে আমি যখন তোমাদের লাইফ নিয়ে একটু পড়ছিলাম, এবার তুমি যেভাবে বড় হয়েছো, তুমি যেভাবে একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে তুমি প্রথমে রানী রাসমণির একটা সেকেন্ডারি ক্যারেক্টার করো, তুমি 2024-এ উইথ ইয়োর ওন আর্নিংস ইউ বট ইয়োর প্যারেন্টস দেয়ার ফার্স্ট হোম। এটা পড়ে মানে বিশ্বাস করো, আই ফেল্ট প্রাউড, মানে আই ফেল্ট, আমার যেটা ইচ্ছে ছিল, আই অলওয়েজ ওয়ান্টেড টু বাই মাই মাদার আ হাউস অফ হার ওন,
তো তোমার এই গল্পটা শুনে আমার যেটা মনে হলো যে ইটস আ রিয়েলি গ্রেট মুভ, কনগ্রাচুলেশনস ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, অনেক শুভেচ্ছা আই থিঙ্ক সবার তরফ থেকে, তোমার দর্শক বন্ধুদের তরফ থেকে। কিন্তু দেখবে মেয়েরা যখনই একটা বিজনেস লোন নিতে যায় কিংবা একটা বাড়ির জন্য লোন নিতে চায়, অফেন একটা ব্যাংক ম্যানেজার মহিলা হলেও তাকে জিজ্ঞেস করে তোমার গ্যারেন্টার কে, আর গ্যারেন্টার শব্দটার মানেই হলো কিন্তু তোমার সাথে কোনো পুরুষ আছেন কি না, তোমার বাবা, তোমার হাজব্যান্ড, তোমার ছেলে। তো তুমি যখন এই বাড়ি কেনার ডিসিশনটা নিলে, তোমার কি কোথাও একটা একটু নার্ভাস লেগেছিল, নাকি দিস ওয়াজ আ ড্রিম কাম ট্রু ফর ইউ অ্যান্ড ইয়োর প্যারেন্টস? একদমই যে নার্ভাস লাগেনি আমি সেটা বললে মিথ্যে কথা বলা হবে। তবে তুমি একটা খুব সুন্দর কথা বললে না, যে তুমি চেয়েছিলে তোমার মায়ের একটা নিজের বাড়ি হোক। অলওয়েজ। তো আমার ঝাড়গ্রামে বাড়ি, জানি। তো ঝাড়গ্রামে আমি যেখানে থাকতাম সেটাও আমার নিজের বাড়ি নয়, মানে আমি ছোট থেকে একটি বাড়িতে ভাড়া থাকতাম, একদম ছোট থেকে। তো দেশের বাড়ি ছিল আমার, কিন্তু সেটা অনেকটা দূর, প্রায় ঝাড়গ্রাম থেকে প্রায় 20-25 কিলোমিটার দূর। তো আমি বরাবর চেয়েছিলাম যে এমন একটা মাথা গোজার ঠাঁই হবে যেটা আমার বাড়ি হবে, আমার বাবা মার বাড়ি হবে। রাইট। মানে আর বিশেষত মেয়েদের, মানে বিয়ের আগে বাপের বাড়ি, বিয়ের পর শ্বশুর বাড়ি, কিন্তু নিজের বাড়ি বলে কিছু হয় বলে, মানে আমি তো ঝাড়গ্রামে শুনিনি সেরকম কখনো। ঝাড়গ্রামে একটা মেয়ের বাড়ি মানে বাপের বাড়ি, বাবা মার বাড়ি, আবার বিয়ের পরে শ্বশুর বাড়ি, নিজের বলে কিছু থাকে না কোনোদিন। তো এটা চেয়েছিলাম আমার বাবা মাকে আমি করে দিতে, কারণ আমি ছোট থেকেই কোনোদিন দেখিনি, নিজের বাড়িতে বড় হয়েছি এরকম আর কি, এই জিনিসটা পাইনি। তো নার্ভাস প্রচন্ড হয়েছিলাম, কিন্তু আমার অদ্ভুতভাবে সাপোর্ট আছে আমার বাবা মার। লাভলি। মানে আমি যখনই একটা নেগেটিভ কথা ভাবি, বিশেষ করে আমার মা 100টা পজিটিভ কথা আমায় বলে। রাইট। তো আমার মা, আমি যখনই ভেবেছিলাম এটা কি ঠিক করছি কিনে, মা বলছে ভাববে না, যদি ভাবো যাও। হ্যাঁ, ভাবলে হবে না, আমরা আছি তো এখানে। তো আমার এই পজিটিভিটিটা খুব দরকার। ইভেন ভীষণ, মানে আমি প্রচণ্ড ডিমোটিভেট হয়ে যাই, আমি প্রচণ্ড, আমার কনফিডেন্সের অভাব একটু জীবনে। তো আমার বাবা মা আমার ব্যাকবোন, ওরা সবসময় আমাকে কনফিডেন্স দিয়েছে। ইভেন ধরো আজকে যখন আমি প্রথম অডিশন দিতে যাই, তখন ভিড় দেখেই আমি পালাতে চেয়েছিলাম। তোমার কি সোশ্যাল অ্যাংজাইটি আছে? না এরকম কোনো ব্যাপার নেই, ভিড় দেখেই পালাতে চেয়েছিলাম যে এত লোক, আমি এখানে অডিশন দিয়ে কি করব, মানে কি করতে এসেছি আমি এখানে। তো সেখানে আমার মা বলেছিল তুই না দিয়ে কোথাও যাবি না, তুই দিবি। আর সত্যি বলতে জানি না ঠাকুরের কি, মানে অতজনের মাঝখানে আমিই সিলেক্ট হয়েছিলাম। তো আমি মানে এটা আশীর্বাদ, সাপোর্ট সবটাই আর কি বলতে পারো। তো এখন ভীষণ ভালো লাগে যে ওরা বলতে পারে যে ওদের একটা বাড়ি আছে। ইভেন বাবার নামেই আমার বাড়িটা করা। হ্যাঁ, তো এইটা আমার ভীষণ, আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, বাবা মার কাছে কৃতজ্ঞ, এবং প্রত্যেকটা মানুষের কাছে কৃতজ্ঞ, দর্শকের কাছে, যেটা করে আমি নিজের বাড়িটা করেছি, সবটাই ওদের আশীর্বাদ, নইলে কিছুই করতে পারতাম না। একদম। ফ্রম অল অফ আস উইমেন হু হ্যাভ হ্যাড দ্যাট ড্রিম অর স্টিল হ্যাভ দ্যাট ড্রিম, থ্যাংক ইউ ফর ইন্সপায়ারিং আস। এবার একটা কথা আমি শুনছিলাম, তুমি একটু রান্না করতে ভালোবাসো? হ্যাঁ। আর তুমি নাকি রাত্রি 3টের সময় উঠে একটু মাঝে মাঝে একটু ম্যাগি ফ্যাগি বানাও, ওটা সিক্রেটটা কি? হোয়াটস দ্য সিক্রেট সস? হ্যাঁ, মানে রান্নায় যে খুব পটু একেবারে যে সব পারি সেটা আমি বলবো না, কিন্তু লকডাউন থেকে আমার একটু ইন্টারেস্ট একটু শুরু হয়েছিল। তো প্রথম লকডাউনে আলু ভাজা দিয়ে স্টার্ট করেছিলাম, ঠিক আছে। আর এখন ছুটি পেলে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালোবাসি। মানে একটু ধরো কেক বানালাম, হ্যাঁ একটু কি বলবো, নানা রকম চাইনিজ কিছু বানালাম। কিছুদিন আগে ধরো পুজো ছিল, প্রথমবার আমি প্রসাদ বানিয়েছি বাড়িতে। তো খিচুড়িটা আগে বানিয়েছি, ঠিক আছে, কিন্তু সবজিটা, মানে অত সবজি, হ্যাঁ লাবড়াটা খুব টাফ মনে হয়েছিল। তো এগিয়ে গেছিলাম। আর আমি কিরকম, মানে ধরো আমি করলে যে আর কেউ এসো না, একটু দেখি পারি কিনা একা, তাতে খারাপ হোক আর কি। তো দেখলাম যে হ্যাঁ পেরেছি, তো ওর পর থেকে একটু ইন্টারেস্টটা এখন বেড়েছে, একটু মাঝে মাঝে রান্নার করি। গ্রেট। সো are we going to see a YouTube channel soon? নো শো। আমি অতটা গ্র্যাজুয়েট হয়নি এখন। আমি একদমই খুবই খারাপ একটা ব্লগার হব আমার মনে হয়। তো মানে ওটা পারবো না হয়তো করতে, কারণ ওটা খুব টাফ একটা জব আমার মনে হয়, ভীষণ টাফ। তো পারবো না, আর আমি ভুলেই যাবো ম্যাক্সিমাম টাইম ক্যামেরা অন করতে। তো তার থেকে থাক ওটা। রাইট, ঠিক আছে, আমরা নিশ্চয়ই একদিন তোমার এই ইয়ামি ফুডগুলো আমরা টেস্ট করব অ্যাজ আ পোস্ট শুট ট্রিট। আমাদেরও পেট গুড়গুড় করছে এখন। তো বাট মোর দ্যান ম্যাগি, মানে ইট হ্যাজ টু গ্র্যাজুয়েট টু কেক, চাইনিজ, এত ভালো ভালোগুলো শুনে। মাটনও হতে পারে। বাহ, তা একদম। লেট মি ফিনিশ দ্য ইন্টারভিউ ফার্স্ট। অন্বেষা,
আমি আনন্দী দেখতে শুরু করেছিলাম আফটার নীলাঞ্জনা কেম অন মাই শো অ্যান্ড শি স্পোক অ্যাবাউট ইট, এবং আই লাইক দ্য ফ্যাক্ট দ্যাট ইউনো মানে এতগুলো ক্যারেক্টার্স, তাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, এবং ডাক্তার, তুমি তো বর্ধমানের একটা একদম জয়েন্ট ফ্যামিলি থেকে আসো, অ্যান্ড ইউ আর ভেরি প্রাউড অফ দ্যাট জয়েন্ট ফ্যামিলি, মানে যেখানে তুমি বড়ই হয়েছো, মানে এতগুলো রিলেটিভসদের মাঝখানে, ইচ অফ দেম ইজ লাইক ইউর ফাদার অ্যান্ড মাদার, মানে এতটাই ক্লোজ। এবার যখন তুমি ডিসিশনটা নিলে যে তুমি এই পথটা বেছে নেবে, ওয়াজ দ্যার মানে সাপোর্ট নাকি একটু চিন্তা ভাবনা? ফুল সাপোর্ট। বাবা বলেছিল জুতোও সেলাই করতে পারো, আরে! কিন্তু চেষ্টা করো। ওকে, মানে এটা যাতে না হয় বড় যে কথা। তুমি গিয়ে কাজটা Think করবে this, এবং তোমার মনে হবে যে আমরা তোমাকে সাপোর্ট করিনি। দেখো, প্রত্যেকের তো নিজস্ব জার্নি থাকে, প্রত্যেকের নিজস্ব কষ্ট থাকে। যখন নিজের কষ্ট হয় বা যখন নিজের খারাপ লাগে, তখন পাশের মানুষটাকে দেখলে মনে হয় আমি অনেক বেটার সিচুয়েশনে আছি। রাইট। এটা খুব সত্যি কথা, যে অটোতে চাপে তারও কষ্ট আছে, যে মার্সিডিজে চড়ে তারও কষ্ট আছে। কিন্তু সাপোর্ট তুমি যেটা বলছো, আমি বরাবর আমার বাড়ি থেকে সেই সাপোর্টটা পেয়েছি। মানে আমাকে কিন্তু কখনোই কোনো কিছুতে আটকে দেওয়া হয়নি। আর আমার মনে হয় আটকে দেওয়া হয়নি, কোথাও না কোথাও আমার বাবা জানতো বা জানে মেয়ে এমন কিছু করবে না যাতে আমার মাথা নিচু হয়ে যাবে, এবং এটা না ভাইজি ভার্সা হয়। সেটা আমিও খুব মেনে চলি আর কি। মানে মানতে হয় বলে মানছি, কে কি বললো কে কি ভাবলো সেটা না, কোথাও গিয়ে একটা নিজের মেরুদণ্ডে এবং রুচিতে সেটা আমার মানে সেটা আমার গেঁথে গেছে। সেই দিক থেকে দেখতে গেলে কোনোদিন সাপোর্ট পেতে আমার অসুবিধা হয়নি। রাইট। এবং তুমি খুব সুন্দর কথাটা বললে, মানে মেসোমশাইয়ের কথাটা আমি আজকেই পড়ছিলাম, যেহেতু সামনে উইমেন্স ডে, তো নারী দিবস, এবং এই পুরো মাসটা অ্যাকচুয়ালি আমরা একটা দিনে ফিক্স করি, কিন্তু এই পুরো মাসটা ইটস উইমেন্স হিস্ট্রি মান্থ, অ্যান্ড ইট ইজ এ সেলিব্রেশন অফ ভেরিয়াস স্ট্রাগলস অফ উইমেন, মানে ওয়ার্কিং উইমেন ইন ফ্যাক্টরিজ টু আর ফাইট টু ভোট, টু উইমেন ফাইটিং ফর ইকুয়াল পে ইন দ্য এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড, বিভিন্ন রকমের মহিলাদের যুদ্ধের একটা মানে সেলিব্রেশন অ্যান্ড অ্যাকনলেজমেন্ট। সেখানে একটা ভীষণ সুন্দর কোট পড়লাম, আর শান্তিনিকেতন থেকে ফিরতে ফিরতে আই সেন্ট ইট টু মাই ড্যাড, দ্যাট বিহাইন্ড এভরি স্ট্রং এম্পাওয়ার্ড উমেন is a father who believed she can. So আমার মনে হয় we all can, you know, nod our heads or really remember in our hearts with gratitude যে we have got that support, যেটা তুমি বললে যে কোনো কাজ ছোট নয়, whatever you do it with 100% intention, it will come true. তো আমরা দেখবে যখন আমরা লাইফ পার্টনার খুঁজি, মেয়েরা অফেন বলে দ্যাট আই এম লুকিং ফর দ্য কোয়ালিটিস অফ মাই ফাদার ইন দ্য ম্যান অফ মাই ড্রিমস। তোমারও কি সেটা স্লাইটলি? অস্বীকার করবো না, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড কোথাও সত্যি সেটা খুব Of course, কাজ করে। হ্যাঁ। কারণ আমি বাড়িতে তো একজন পুরুষকে দেখে বড় হয়েছি, তো কোথাও মনে হয় হ্যাঁ হ্যাঁ এটা তো বেশ বাবার মতো, ওটা কোথাও একটা হয়েই যায়। কিন্তু হ্যাঁ, অফকোর্স কারোর সাথে কারোর তুলনা করা চলে না, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা হয়। বাট বেসিক যেটুকু আমরা চাইতেই পারি সেটা হচ্ছে ভালো মানুষ। সেটা কি খুব অন্যায় চাওয়া হয়ে যায়? একদম না। ভালো মানুষ, রাইট, ঠিক আছে। রাইট। এই যে সাপোর্টের কথা বলছিল বাবা, আমার বাবার 92 হবে সামনের বছর। আমার বাবা এখনো জেগে আছেন, আমার ফেরত যাওয়া। প্রত্যেকদিন রাত্রির বেলা ওই জেগে থাকেন আমার বাবা এবং আমার শ্বশুর মশাই। বাড়িতে ঢুকলে দুজনকে জানাতে হয়, তারপর ওরা ঘুমোতে যান। এটা অদ্ভুত কিন্তু। আমার বাবা প্রত্যেকদিন আমার মাও রাত্রিবেলা যখন ছিল ওইভাবে মানে সারাদিন এত ব্যস্ত জেগে থাকে, থাকে। এত কাজের মধ্যে থাকে। আমার বাবা 65 এবং আমার থেকে অনেক বেশি পরিশ্রম করে, অনেক বেশি মাথার কাজ। মানে আমার বাবা ভীষণ ভীষণ ব্যস্ত একজন মানুষ। সারাদিনের পর আমার ভাট বকাগুলো তো শোনে, আমার পুরো কথাগুলো শোনে, আমাকে জিজ্ঞেস করে তারপর কি করলি, তো বললি না, তারপর বল। আমি ভাবি শুনছে, এটাই আমার অনেক বড় পাওনা। আমি ঈশানীর দিকে তাকিয়ে আমার মনে হলো, ও বলছিল যে কিছুক্ষণ আগেই বললো যে আমার কাছ থেকে কে কি শিখবে, আমার কাছ থেকে তো শেখার কিছু নেই। না, অ্যাকচুয়ালি আছে। যেটা আমার মনে হয়, ঈশানীর সাথে আমার যখন প্রথম আলাপ হয়েছিল, এই জি বাংলা থ্রুই আলাপ হয়েছিল আমাদের একটা ইভেন্টে, আমাদের জিয়ের সবচেয়ে বড় ইভেন্ট, আমাদের সোনার সংসারে। তো তখন ঈশানী যখন বলেছিলেন মানে ওর বাবার কথা, মানে ওর বাবা যে সিরিয়ালটি দেখতো সেটাতে আমি অভিনয় করেছিলাম, এই পদ্মদিনা শেষ। আর আমি না এই বাবা শব্দটার সাথে বা বাবা ব্যাপারটার সাথে না খুবই ইমোশনাল আর কি। ঈশানীর সাথে যখন আমি কথা বলি সিন ছাড়াও, ও যেভাবে একা একা সব কিছু সামলায়, আমার মনে হয় যে ভাই তুই অনেকের থেকে অনেক বেশি এগিয়ে, কারণ তুই না জীবনে আর কোনোদিন একা হওয়ার ভয় পাবি না। একদমই না। কিন্তু আমি না এখনো সেই ভয়টা পাই যে কি হবে আমার। মাঝে মাঝে রাত্রিবেলা ঘুম ভেঙে যায়, মনে হয় যে বাবাদের সব থেকে বাজে একটা কথা, যে ঋতু আমি তো আজীবন থাকবো না। আমার মনে হয় কেন বলছে ভয়ানক কথাটা, কেন বলছে? এর থেকে মানে আমি আমার ঘরের সামনে যদি একটা ভূত দাঁড়িয়ে থাকে, আমি তাকে বলবো, এ হাই প্লিজ বসো, শোনো আমার কিছু কথা আছে তোমার সাথে। আমার মা যখন চলে যায়
তারপর থেকে আমি বুঝতে পারলাম যে এটা কি ব্যাপার, এবং এটা কখনো এই দুঃখটা যায় না, না এবং এই বিভীষিকা সবার জীবনে আসে এটা সবথেকে এবং এই বড় দুঃখটা সত্যি। থেকে যায়, সবথেকে এটা বড় যায় সত্যি যে না। এই এটা দিনটা হিল মানে করে না, এটা লোকে heal বলে না করে। হিল করো, বাপরে বাপ। প্রসেস এটা করো, heal করে না। এটা হয় না, ইটস আ লাইফ লং এক। হ্যাঁ, and I guess that সেটা যেরকম একটা হয়, আরেকটাও জিনিস হয় যে আরো বেশি জোরে দৌড়তে ইচ্ছে করে, কারণ তারা এটা চেয়েছিল। এটাও খুব একটা মানে আমি তারাও বলছি, তো এইভাবে জীবনযাপন অ্যাওয়ার্ড করেছে। ফাংশনে ঈশানী যখন 2টো পুরস্কার বেশি জিতলো, আমি ইডিয়েটের মতন কাঁদছি হাততালি দিতে দিতে। হ্যাঁ, এটা আমি শুনলাম হাওয়া মায়ের করে কাঁদছে। কাছে। ওর মা আমাকে কি জিজ্ঞেস করছে, সুন্দর তুমি এটা কাঁদছো বলেছে। কেন? সুন্দর এটা। আমি বললাম যে কাকিমা, কাকুরে আমি 5টা হাততালি বেশি দিচ্ছি। মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না যে এই বাবা, মানে আমি মানছি যে আমরা উইমেন্স ডে স্পেশাল একটা আড্ডায় বসেছি, কিন্তু সত্যিই তাই, এই প্রত্যেকটা মহিলার পিছনে না এই একজন পুরুষ থাকে। সেটা কপাল করলে সেটা একজন হয়, দুজন হয়, তিনজন হয়, আচ্ছা, But women's পুরুষদের empowerment ভূমিকা is not অনস্বীকার্য। about hating a man. Absolutely, না। absolutely. মানে এত বেশি বাবা বাবা করছি না আমরা, তাই জন্য আর তুমি যেটা বললে যেটা যে বাবা না থাকলে আমি ভাবতেই পারি না যে কি করে, মানে তুমি বেঁচে আছো কি করে, বা এই যে এই প্রসঙ্গটা, এটা একটা কারণ আছে আমি কিভাবে একা সবটা সামলাতে পারি। কারণ আমি মাকে দেখেছি ছোটবেলা থেকে, একদম ছোট থেকে, মানে দোকানের কাজ করে এসো, একদম ভোরবেলা আমাকে রেডি করে দিয়ে স্কুল পাঠানো থেকে সব রান্না বান্না করে আবার সত্যি, ঘরে এসে দশভুজা সব মানে মারা। ঘরের কাজ সব কিছু করে তারপরে আবার আমাকে সব টিউশনে নিয়ে গিয়ে, কারণ কি বাবা একটু কম দেখতে পেতো, নিয়ে গিয়ে আবার টাইমে নিয়ে এসে আবার দোকান গিয়ে। তো এই জিনিসটা আমি মাকে একদম একা হাতে সবটা সামলাতে দেখেছি। তাই জন্য আমার মনে হয় এখানে এসে এইভাবে একা থাকা, এতটা কাজ করার পর এখন একটু কষ্ট হয়, বাট সময়ের অভাবের জন্য কষ্ট হয়। কিন্তু তাছাড়া আমার মনে হয় রান্না করা থেকে শুরু করে বাসন মাজা, কি বলে কাপড় এতগুলো কাচা, ঘর পরিষ্কার করে দেওয়া, তারপর ঘরে যা যাবতীয় কাজ, মানে এই কল খারাপ হয়ে গেল ওটা দেখে নেওয়া, এসি চলছে না, একটু সময় পেয়ে গেলে সবটাই নিজে করে নেওয়া, মার্কেট করে আসা, তারপর সেখান থেকে কাজ সামলানো, তারপর বাড়ির লোকদের সাথে কথা বলা, সবটাই যেন মানে ও সামলাতে বাড়ির কর্তা শেখাটা হয়ে গেছে। একদম। ও বাড়ির কর্তা হয়ে গেছে। একেবারে বয়সে মায়ের সেটা থেকে exactly। শেখা। ও বাড়ির বাবা কর্তা চলে হয়ে যাওয়ার গেছে। পর আরো বেশি এরকম একটা স্ট্রং ওমেনকে দেখে যখন বড় হয়েছি, আমার মনে হয় সেই জায়গায় আমি জানি না পৌঁছাতে পারবো কিনা, বাট ওইটা আমার আইডল। আর স্ট্রং উমেনের থেকেও এই যে ওয়ার্ক এথিক, মানে ওয়েল লাইক সোহিনী, আই হ্যাভ লস্ট মাই মাদার টু, এবং মার কাছ থেকে আমিও এটা শিখেছি যে ওয়ার্ক এথিক, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে খাতা যেদিন জমা পড়ার, আমার মা স্কুলে পড়াতেন, সেই দিনই খাতা জমা পড়বে, শো মাস্ট গো অন। তো এইটা আই থিঙ্ক আমরা সবাই আমাদের প্যারেন্টসের থেকে শিখেছি, অ্যান্ড গড ব্লেস দেম, মানে আমাদের সাথে সাথে দে স্পিক থ্রু আস, রাইট? আমরা আমাদের আড্ডার শেষের দিকে এসে গেছি, আমার জাস্ট একটা কিউরিওসিটি, তুমি তো লহ গৌরাঙ্গ করলে আরাত্রিকা, অ্যান্ড তারপরে ইউ চোজ টু সুইম ব্যাক টু আ ডেইলি সোপ। হ্যাঁ, আমিও খুব একটা এই রেজিমেন্টাল ব্যাপারটা খুব একটা বিশ্বাস করি না, যে সিরিয়াল ফিল্ম এটা। আই অ্যাগ্রি উইথ সোহিনী দ্যাট ইচ মিডিয়াম ইজ অ্যান আর্ট ফর্ম অ্যান্ড দ্যার ইজ মাচ টু বি লার্নড ফ্রম ইন এভরিথিং, রাইট? কিন্তু এই যে দেখবে অনেকে সিরিয়ালটা ইউজ করে অ্যাজ আ স্টেপিং স্টোন টু ফিল্মস, অ্যান্ড ওয়ান্স তুমিও করেছো, চিনি 2 করেছো, মানে মানসীদের ছবি করেছি, মানুষের 5 নম্বর ছবি স্বপ্ন করেছো, মাইনেন, হ্যাঁ। অ্যাবসলিউটলি, উইথ অপরাজিতা। তো এবার মানে সেটা কি একটা ইয়ে ছিল যে আবার তোমরা ব্যাক করছো সিরিয়ালে, মানে ডিড দ্যাট? আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ। আমি একজন ডিরেক্টরের সাথে কাজ করেছিলাম, তিনি এখন আর নেই, দেবীদাস ভট্টাচার্য স্যার। একটা খুব ভালো কথা বলতেন, উনি এভাবে বলতেন, মেগা করবে, ডেইলি প্র্যাকটিস। সত্যিই তাই, একদম। প্রত্যেকদিন চর্চা, পড়াশোনা বড় করার কথা। মতন। এবং পড়তে 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 এমন হয়ে গেছে না যে এখন যখন স্ক্রিপ্ট আসে মাঝে মাঝে মনে হয়, আরে আনন্দিনে তো বিবেকানন্দী দেখছি রেডি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং শুধু একার ডায়লগ না, প্রত্যেকটা মাথায় রাখা, পড়া। এবং আমি না এটাতে খুব মজা পেয়ে গেছি যে এত কম সময়ের মধ্যে রেডি করা, তুমি কুইকলি যেটা মেগাতে হয়। এবং মুভি নিয়ে সবাই বলে যে মেগাতে হয়তো একদিনে 14টা সিন থাকে, তো আমাদের কি হয়, একটু যদি আমরা বেশি মনোযোগ দিই তাহলে পারফরমেন্সটার দিকে একটু খেয়াল রাখা যায়, একটু সচেতন থাকা যায় যে হ্যাঁ আমি যেটা করব আমি একটু ঠিক করে করার চেষ্টা করি। কারণ কি হয়, সব রকম চাপ নিয়ে সব থেকে বেশি চাপ থাকে মেগাতে ফুটেজ নেওয়ার। হ্যাঁ, কারণ রেগুলার টেলিকাস্টের একটা ব্যাপার থাকে, তো তার সাথে সাথেও তো কোয়ালিটিটাও দেখতে হয়। এবার সেটা আমাদের সবার দায়িত্ব। এবং সেক্ষেত্রে না আমার মনে হয় মেগা অনেক কঠিন। সিনেমা করতে গিয়ে আমার মনে হয়েছিল, আরে এটা তো মামার বাড়ি, 2 মাস আগে থেকে স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে। আমি 2 মাস আগে থেকে পড়ছি, আমি মানুষদের কাছে যাচ্ছি, বলছি, হ্যাঁ উনি বলছেন শোন না এই ডায়লগটা না যদি এইভাবে বলে, হ্যাঁ বলো বলো বলো, কেটে ঠিক করে লিখে নিলাম, হয়ে গেল। সিনে গিয়ে ধরো কোনো একটা চেঞ্জ করবে, হ্যাঁ হ্যাঁ ওই লাইনটা ছিল তো, ওটাকে না আমরা এটা ঢুকিয়ে দেবো, বুঝলি, হ্যাঁ অসুবিধা নেই করে দেবো। তো আমার না করতে করতে মনে হয়েছিল, বা এটা তো বেশ মজা। রাত্রিবেলা শুতে গিয়ে ভেবেছিলাম
কিন্তু এটাও বলবো যে মেগা সিরিয়ালটার মধ্যে আছি বলে, করেছিলাম বলবো না, আছি বলে আমার মুভিটা গিয়ে ইজি মনে হয়েছিল। আমি বলছি না যে এত জলবাদ গেলাম করলাম চলে এলাম, সেটা না, মানে খাটনিটা কম মনে হয়েছিল, খাটনির দিক থেকে বলছি। চ্যালেঞ্জিং তো বটেই, প্রত্যেকদিন ক্যামেরার সামনে দাঁড়ানোটাই খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। খুব চ্যালেঞ্জিং ব্যাপার। মেগা সিরিয়াল ডেইলি প্র্যাকটিস, মেগা সিরিয়াল হচ্ছে প্রত্যেকদিন ওই নিয়ম করে পড়তে বসার মতন, ওই অভ্যেসটা থেকে যায়। বাহ, দ্যাটস আ গুড কম্প্যারিজন। হ্যাঁ। মানে একদম আই থিঙ্ক ইটস আ ভেরি অ্যাপ্ট ওয়ান। কিন্তু 14 ঘন্টার শিফট, 16 ঘন্টার শিফট, আমরা বাইরে থেকে যেটা শুনি, একটা পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফটাকে ব্যালেন্স করা কি খুব চাপের হয়ে যায়? ইজ ইট টাফ? উইল ইট হাত বি ধরে টাফ? নিয়ে এসো ফ্লোরে, দেখাও আমি সারাদিন কি করি, আচ্ছা, okay. দেখো কি হয় এখানে। ওকে, রাইট ওয়েল, ওকে। আমাদের সবটা সাপোর্ট আন্ডারস্ট্যান্ডিং এর উপর ডিপেন্ড করে। মানে তারা যদি তোমার কাজটাকে রেসপেক্ট করে, তোমার জায়গাটাকে সে বোঝে, আমার মনে হয় সে কখনোই ঘ্যান করবে না, সে সবটাই বুঝে নেবে। হ্যাঁ, কিন্তু এটা বোথ ওয়েজ আসতে হবে। মানে আমি ফ্যামিলির ক্ষেত্রেই বলছি, আজ আমার মা প্রথম যখন আসি তখন দিনে হয়তো 4 বার ফোন করতো, একবার আমি করতাম বেশিরভাগ টাইম, মাও করতো। সকালবেলা একবার যখন রেডি হচ্ছে তখন করে নিলাম, একবার দুপুরবেলা যখন খাচ্ছি তার মাঝখানে একবার করে নিলাম, সন্ধ্যেবেলা একবার একটু খবর নিয়ে নিলাম, তারপর রাতেবেলা একবার প্যাক আপ হয়ে যাওয়ার পর গিয়ে একবার ফোন করলাম। সেটা আস্তে আস্তে কমে যাচ্ছিল। আমার টেনশন হচ্ছিল মা আরও কি রেগে যাবে, বাড়ির লোক কি আরও রেগে যাবে, কথাবার্তা হচ্ছে না। কিন্তু মা এতটাই আন্ডারস্ট্যান্ডিং, 2 মিনিট হয়তো কথা হয়, মা অতটা বেশি আমাকে টেনশনও দিতে চায় না কিছু, বাট ওই 2 মিনিটের মধ্যে সব খোঁজ খবর মাও নিয়ে নেয়, আমিও নিয়ে নিই। আর কখনো আজ অব্দি বলবে না যে এই টাইমে ফোন করতে পারলি না, বা আজকে এত চাপ গেল তুই আমার সাথে একবার কথা বলতে পারলি না, বাড়ির খোঁজ নিতে পারলি না। বরং আমি বলি মা কিছু মনে করো না প্লিজ, বিশ্বাস করো এত চাপ যাচ্ছে না, আমি পেরে উঠছি না। মা বলছে কী হয়েছে তাতে, কী হয়েছে, একটা দিন কথা হবে না, 2 দিন কথা হবে না। আমি বলি মা বাড়িতে সবাই খুব রাগ করছে, আমি অনেকদিন ভিডিও কল করে কথা বলতে পারিনি, অনেক কিছু, মা তুমি একটু আমার হয়ে কি কথা বলো। বলছে চাপ নিস না, আমি আছি তো, আমি সবটা বলে দেবো, বুঝিয়ে দেবো, তারাও বুঝবে। তো এই সাপোর্টটা যখন পাই তখন আমার মনে হয় এই চাপটা কমে যায়। রাইট অ্যান্ড আই থিঙ্ক হ্যাটস অফ। আরাত্রিকা তুমি বলছো কিছু? এক্ষেত্রে একটা কথা আমি বলতে চাই যে আমার কাছে যেমন মানে প্রায়োরিটিটা খুব ম্যাটার করে। আমি তো জানি যে আমার কাজটা আমার প্রথম প্রায়োরিটি, বাবা মার পরে ডেফিনেটলি। কিন্তু আমার বাবা মা জানে যে আমি কোথায় গেছি। আমি সকাল মানে 14 ঘন্টা কোনো রকম যোগাযোগ থাকি না বাড়ির সবার সাথে। ওকে, শুধু লাঞ্চ ব্রেকে একবার আমার মা আমাকে ঠিক ফোন টাইমে করে। একটা ফোন করে, তুই খেতে বসলি? হ্যাঁ খেয়েছি মা, এই। কারণ আমার মা জানে যে আমি ফ্লোরে ফোন নিয়ে যাব না, আমাকে ফোন করলে কেউ পাবে না। আর আমি এটা হয়তো মানে এটা অদ্ভুত একটা কথা বলবো, আমার বাবা মার আমার কাজের বাইরে আমার কোনো বন্ধু নেই, আমার কোনো বন্ধু নেই। মানে এরকমটাও নয় যে ধরো যে এমনি মানে বান্ধবী কথা বলছি একটু, এরকমও কেউ নেই। মানে আমি যদি 5 দিন ফোনটা অফ থাকে বা ফোনটা সারাই করতে দিই, 5টা হয়তো আমার প্রোগ্রামারের কাছ থেকে কল টাইম ঢুকবে, মানে এরকম বাড়ির লোকের সাথে তো কথা। কিন্তু এটাতে আমার কোনো প্রবলেমও হয় না, এত দিন কোনো প্রবলেম হয়নি। কারণ আমি জানি যে হ্যাঁ আমি শুটিং করবো, আমি বাড়ি যাব, খাবো, খেয়ে ঘুমাবো, ঘুমিয়ে হয়তো শুয়ে লাইনারই পড়বো, বা এর পরে কালকে কি করবো সিন সেগুলোই করবো, আবার উঠে কাজ করতে যাব। কিন্তু এটাতে প্রবলেম হচ্ছে না, তার কারণ এটাই আমি করতে এসেছি ঝাড়গ্রাম থেকে, আমি এটাই করতে এসেছি, এটাতেই আমি অভ্যস্ত। এখনো অব্দি ধরো সমস্যা হয়নি, আশা করব ভবিষ্যতে আমার বাবা মা যেরকম ভাবে সবটা বোঝে যে আমার মেয়ে 14 ঘন্টা কোনো ফোন ধরবে না, আমরা জানি, ঠিক আছে। এটা মাঝে মাঝে ধরো সবাই বলে এটাতে যে এটা মাঝে মাঝে কেয়ারফুল থাকা খুব দরকার, বাড়ির লোকের ফোনটা অ্যাটলিস্ট একটু ধর। কিন্তু কি বলবো, এটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে এটা করতে করতে আর কি। তো এই জন্য মনে হয় যে কাজটা যদি প্রথম প্রায়োরিটি হয় তাহলে মনে হয় না কোনো সমস্যা হয় আর কি জীবনে। হ্যাঁ, আমার একটাই কথা মনে হচ্ছে, এটা খুব সুন্দর লাগছে যে ওরা আমার থেকে কত ছোট, ওরা কতটা ম্যাচিওরড পুরো জিনিসটা। একটাই ওই যে শুরু করলাম বলতে, সেটা হচ্ছে যে আমরা যে কাজগুলো করতে চাই সেই কাজগুলো আমাদের যাদের সাপোর্ট আছে, যারা আমাদের এটা বোঝেন, তারা আমাদের এটা করার জন্য এগিয়ে দেন। আর যারা এটা বোঝেন না, যারা এগিয়ে দেবেন না, তারা থাকবেন না, তাই না? আমার সেটাই মনে হয়। মানে আমার যেরকম সত্যি একটা জিনিস হচ্ছে যে আমার বাবার তো অনেকটা বয়স হয়েছে, আমি কিন্তু একদম বলে যাই, আমি 14 দিনের একটা আউটডোরে গেছিলাম, আমি বলে গেছিলাম তুমি একদম আমায় ফোন করে বিরক্ত করবে না, কারণ উনি ওর মধ্যেই পুরো ডিটেইলে জানতে চায় সারাদিন কি কি আমার মার মতো। তাই আমি বললাম যে একদম আমাকে ফোন করে বিরক্ত করবে না। তো বাবা আমাকে ফোন করেনি, বাবা আমার আশেপাশে কয়েকজনকে ফোন করে জেনে নিয়েছে কিরকম। এতক্ষণ তো আমাদের মনের কথা অনেক হলো, কিন্তু এবার আরেকটু মনের গভীরে যেতে হবে। তো সিন্স আমরা ভালোবাসার মানুষদের নিয়ে কথা বলছি এবং তাদের স্পেশাল কি করে ফিল করানোর কথা, যখন ভীষণ রাগ হয়, মানে একেবারে মানে তেলে বেগুনে হয়ে যাচ্ছি রাগে, সেই স্পেশাল পার্সনটাকে যাকে প্রথম কলটা যায়, মানে তাকে ঝাড়ছি কল নয়, কিন্তু জাস্ট ভেন্ট,
মানে এই হয়েছে তাই হয়েছে জানো, আজকে এই হলো, ভালো লাগছে না, ছেড়ে দিচ্ছি, আই এম কুইটিং, এরকম কলটা কার কাছে যায়? মা। মা? হ্যাঁ। ওকে ওকে, মানে মাসিমা গেটস দ্য হোল, মানে হ্যাঁ, সবটা, আচ্ছা আচ্ছা, সবটা। পুরো ডাউনলোড যায়। হ্যাঁ, কান্নাকাটি করতে করতে আর কি। ওকে। আগে বুঝতে পারতাম না কি করব, বাট এখন মানে মাকে বলতে গেলে ভয় লাগতো, বাট এখন মাকে ফোন করে ওই লাস্টে মানে গড়গড় করে কাঁদতে 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 বলো সেম, একদমই সেম, মানে এই হয়েছে মা, মানে আমি বলছি না সলিউশন দাও, বাট আমি সবটা বলে দেবো আগে। বাবা। ওকে। প্রথম দুটো কল যায় আমার, দুটো। প্রথম চিৎকারটা সপ্তর্ষি, I was তারপরে thinking ওইটা ওটা আসবে। ফার্স্ট ওয়েন্ট হয়ে গেলে বাবা। কারণ তখন একটু cool বাবাকে down। আগে প্রথম কলটা চিৎকারটা বাবার কাছে, কিন্তু বাবাকে এখন একটু বললে protect, বাবা ভীষণ হ্যাঁ, টেনশন nervous করে, হয়ে যায়, হ্যাঁ। সেজন্য একটু কুল ডাউন হয়ে গেলে বাবার কাছে, আচ্ছা। বাবার কাছে কান্নাটা হয়, আর আচ্ছা, চিৎকারটা সপ্তর্ষি। তোমাদের মানে চিট ডেজ আমাদের সকলের থাকে, সো আমরা অফকোর্স উই আর ইন আ ভিজুয়াল মিডিয়াম, অ্যান্ড নিজেদের ফিট রাখা আই থিঙ্ক ইটস মোর দ্যান জাস্ট লুকিং গুড, ইটস ফর ইয়োর মেন্টাল হেলথ, মানে অ্যাবাভ অল। তো চিট ডেজে কি করা হয়, মানে হোয়াটস ইউর চিট কোড অন এ চিট বুঝতে ডে? পারছি না, প্রত্যেকদিনই তো মনে হয় চিট করছি নিজের সঙ্গে। এই মা, বুঝি তো চিট হয়ে যাচ্ছে। তো ক্যামেরার পেছন দিকে সবাই দাঁড়িয়ে আছে, তারা তো বুঝতেই পারছে এত সুন্দর। দেখ কি- না না, আমার রোজ চিট ডে গো। আমি খুব রোজ চেষ্টা cheat day? করি, না 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 হয়ে গেছে, একটা কলা খেয়ে নিয়েছি, আর না না খাবারের তারপর দিক মনে থেকে হয় যে বলছো? চকলেটটা টানছে কেন, একটা টুকরো খেয়েই নি, কি আর হবে। তো রোজই চিট ডে হয়ে যাচ্ছে। আর এটা কি তুমি খাবারের দিক থেকে বলছো? হ্যাঁ, খাবারের দিক থেকে মানে আমি কিন্তু খাবারের দিক থেকে বলিনি, সব দিক থেকে চিট ডে হতে পারে। সব দিক আমার মনে হয় এখন যেহেতু কাজ করি, রোজ কাজ করার মানে 14 ঘন্টা রোজ, ছুটি খুবই কম, তো সেখানে গিয়ে ওই একটা ছুটির দিনে মনে হয় একটু নিজেকে চিট করে আজকে না হয় একটু প্রোডাক্টিভ হবো না, আজকে একটু বিছানাতে ল্যাদ। ওইটাই তো, হ্যাঁ, সবসময় এরকম। কাট বললেই ল্যাদ, সিন নেই কিছু না, নেই, ওটা- প্যাকআপ ল্যাদ, ও। আর একদম বডি ছেড়ে দাও। ছুটির দিন তো আমি বাড়িতে স্লথের মতো পড়ে থাকি, মানে আমি কোনো কমমেন্ট নই। একেবারে স্লো লাইফ আজকাল হ্যাঁ, ইনস্টাতে খুব খুব দেখি। খারাপ, মানে আমি জানি না লোকের দেখে কি মনে হয়, ইন্টারভিউ দেখে তো সবার মানে আহা হা কি বোদ্ধা, কত কিছু জানে, অন্বেষাদি হোয়াট এভার। যাই হোক, কেউ যদি আমার মায়ের সাথে একবার কথা বলে, অসভ্য মেয়ে একটা, মানে ওটাই আমি, কিন্তু আমি সারাদিন পড়ে থাকি। What about you? তুই তো মানে রান্না করতে ভালোবাসো। আমি ভালোবাসি, কিন্তু এখন মানে ছুটিটা এতটাই কম পরিমাণে পাওয়া যায় যে একদিন ছুটি পেলে খালি মনে হয় সারাদিন ধরে ঘুমোবো, কিন্তু তারপর যখন ঠিক 7:30টার সময় ঘুমটা ভেঙে যায়, 8টায় কল টাইম থাকে বলে, তখন খুব রাগ হয়। তারপরে উঠে কি হয়, ধরো আমি যেটা করি, বলে দিয়ে চলে যাবো, যে কোনো গ্যাদারিং হচ্ছে ধরো, সবাই দেখা করছে ধরো, তারপরে কিছু মিথ্যে ফিথ্যে বলে যে না আমার খুব কাজ আছে আমি যেতে পারবো না বলে, যে কোনো ইভেন 31st, সেটা 1st জানুয়ারি হলেও আমি সেটা ক্যান্সেল করে দিই। এইটা একটা বাজে গুণ এটা আমার। কিন্তু বিরাট সিক্রেট বলে ফেললো ভাই, এটা cheat কিন্তু day। মানে বিশাল চিট কোডটাই বের করে দিল। এটা আর আমি সত্যিকারের cheat। পুরো চিট করার চেষ্টা করি যে আজকে পুরো দিনই হয়তো ঘরে পড়ে থাকবো, কিন্তু যখনই দেখি সকাল থেকে মানে রোদটা ঢুকছে ঘরের জানলা দিয়ে, তারপর ওটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গিয়ে রোদটা কমে গিয়ে সন্ধ্যের দিকে গড়াচ্ছে, তখন আমি বিছানায় পড়ে খাচ্ছিও না, এমন করি যে আমি খাচ্ছিও না, পড়ে আছি, মানে কেন কি এতটাই আমার মনে হচ্ছে পড়েই থাকি। তারপরে যখন ঠিক 7টা বা 6টা বাজবে, তখন আমার ভেতরে মনে হয়েছে একই একটাই দিন আমি শেষ করে দিলাম, আমি কিছু করলাম না, এবার আমাকে বেরোতে হবে, এবার আমাকে পুশ করে যে আমাকে ফোর্সফুলি বেরোতে হবে, বেরিয়ে কটা কাজ করতে হবে, কাজ না করলেও অ্যাটলিস্ট যদি মানুষজন বলেছে দেখা করতে, তাদের সাথে একটু দেখা করতে হবে, বাড়িতে একটু ফোন করে নিতে হবে, নিজের বাকি যা ঘরের কাজকর্ম যেটা এতদিন ধরে পেন্ডিং ছিল সেটা করতে হবে, এটা ফোর্সফুলি, বাট ওই চিটটাকে ভাঙতে হয়। ওটা মানে চিট প্রো ম্যাক্স হয়ে যায়। What about you, সোহিনী? সত্যি কথা বলবো না, হ্যাঁ, সত্যি কথা প্লিজ, সত্যি কথা। সত্যি কথা হচ্ছে মানে চিটটা আস্তে আস্তে, মানে ছোটবেলায় একরকম ছিল, পাল্টাতে পাল্টাতে গেছে, এখন যেটা হয়েছে চিট, সেটা হচ্ছে ওদেরই মতো, যেদিনকে ছুটি পাই বিছানায় শুয়ে থাকি। আগে ভালো মন্দ খেতাম, এখন ওই শশা একটুখানি, তার উপরে একটুখানি বিট নুন টিট নুন ছড়িয়ে দেখতে দেখতে এই লাস্ট চিটটি আমার হলো শুয়ে শুয়ে ব্রিজেটন দেখলাম, আলা। এবং অসাধারণ বিভিন্ন রকম সিরিজ দেখা, বই পড়া, এবং আমি রোজ একবার বেরোনোর চেষ্টা করি বাড়ি থেকে, কারণ আমি এত লেজি, আমি যদি একদিন সারাদিন বাড়িতে থেকে যাই, পরের দিন ওটা ক্যারি ফরওয়ার্ড হবে আর কি। সো আই ট্রাই টু গেট আপ অ্যান্ড লিভ দ্য হাউস ওয়ান্স, সো দ্যাট ইউ নো আই ওয়্যার মানে প্রপার ক্লোথস অ্যান্ড আই ওয়াক আউট অফ দ্য হাউস। রাইট ইউর হিউম্যান মোড अगेन। ওই কিন্তু ওই আর কি, বিছানায় শুয়ে শুয়ে কিছু খেতে খেতে কিছু সিরিজ দেখা। আচ্ছা, আর একটা কথা হলো, আমার তো যেরকম মাই ও, ফার্স্ট আর ক্রাশ, ফোনটাকে এয়ারপ্লেন এয়ারপ্লেন, এটা আমিও করি, আই অলসো ডু দিস। আচ্ছা, আর একটা কথা হলো, আর ফার্স্ট ক্রাশেস মানে অ্যাটলিস্ট ইন মাই জেনারেশন, আমি অনেকটা বড় তোদের থেকে, বাট ওয়াজ ফর আ টেলিভিশন অ্যাক্টর লাইক শাহরুখ। ওর যখন ফজি আসতো 9টার সময়, আমার মনে আছে লোডশেডিং হয়ে গেছিলো 2-3 বার, আমি খাবার খাইনি, মানে ইট ওয়াজ আ প্রোটেস্ট এগেনস্ট দ্য মানে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, যে কেন আমাকে ফজি দেখতে দিলে না। সো ইফ ইউ হ্যাড টু চুজ ওয়ান কো স্টার
to romance you or be your partner or be your মানে Co-star? একদম আচ্ছা, বাবা। fighting partner on a serial তোদের series এ who would that be? It can be somebody from Hollywood, somebody from OTT মানে বড় করে দিলাম লক্ষ্মণ রেখাটা ছোটবেলা থেকে খুব ভালো লাগতো হিতেন তেজওয়ানিকে। ওকে হ্যাঁ, very ভীষণ ভালো serious লাগতো আমার, apprement হ্যাঁ। proper গৌরী প্রধান আর হিতেন হ্যাঁ। তেজওয়ানি, ওদের জুটিটাও আমার খুব ভালো লাগে। right what about you আরাত্রিকা? সবার আগে আমি শাহরুখ খান বলতে চাইবো, কিন্তু আমি You have জানি competition. হ্যাঁ কিন্তু আমি বলবো না, তার কারণ হচ্ছে নতুনদের মধ্যে যদি বলি, কারণ পসিবিলিটিস আছে এরকম বলেই লাভ আছে, পসিবিলিটি নেই না বলে লাভ নেই। তো রাজকুমার রাওকে আমার খুব ভালো লাগে, ভালো লাগে। হ্যাঁ নতুনদের হ্যাঁ, মধ্যে। আমি তো অনেক ছোটবেলায় চলে গিয়েছিলাম, এখন তো অনেক হ্যাঁ, অনেক হ্যাঁ। অনেক আমার হ্যাজ টু বি মানে একদম ছোটবেলাকার বলছি না, বাট যখন থেকে এগুলো বুঝতে শিখেছি তবে থেকে সিদ্ধার্থ মালহোত্রা, মানে ওই ছোটবেলায় স্টুডেন্ট অফ দ্য ইয়ার দেখে Hot যা Pro সব ভুল, Max। হ্যাঁ, আর যেসব ভুল ধারণা যে এরকম কলেজ হয়, এই হয়, এত সুন্দর মানুষজন থাকে, তারপরে তার মানে এত সুন্দর, মানে আমি জানি না এটা কখনো সৌভাগ্য হবে কিনা, কিন্তু অবভিয়াসলি যদি হয় মানে ভাবতে তো কোনো বাধা নেই, ভাবতেই right, পারি। right, right, তো অবভিয়াসলি সিদ্ধার্থ। সোহিনী, is there a secret someone? বাবা অনেকে, একটা পুরো সিরিয়াল হবে আমি এবার ভাবছিলাম কার কার নাম বলবো। অবভিয়াসলি শাহরুখ খান Right. একজন, এখানকার যদি বলি শাহরুখ খান, আর আমার তো লিওনার্ডো ডিক্যাপ্রিও আর ম্যাথিউ ম্যাককনাহি, আই মানে কি বলবো, আই সুন soon over them. আর যদি পসিবিলিটি মানে আমি অসম্ভব হট লাগে, ভীষণ ভালো লাগে আমার মাধবনকে, দারুণ লাগে। মাধবন। হ্যাঁ। He is that সবার একটা universal hot. একদম, ওটা হলো একদম। হট প্রো ম্যাক্স। আমি ইনফ্যাক্ট मैं दिल्ली बोल रही हूँ, আমাকে মাঝে মধ্যে যখন ওই কাস্টিং এজেন্সিস থেকে ফোন করে, আমি জিজ্ঞেস করি যে প্লিজ কল মি ইফ মাধবন ইজ অন বোর্ড, ও যদি কোনোদিন এরকম লেগে যায়, এটা মানে ম্যানিফেস্ট করতে চাই। এটা ম্যানিফেস্ট করতে হবে, we have to manifest hot men. That's the message of this. Final rapid fire question হলো, টিভিতে তো অনেক সময় দেখা যায় যে there's always a woman who's very evil and she's trying to do something bad and but I find those characters intriguing. আমার মনে হয় those women are so complicated, layered, তাদের একটা ব্যাক স্টোরি আছে। তো ওরকম যদি একটা ক্যারেক্টার মানে বাংলা সিরিয়ালে you could create or you could enact, কে হতো সেই ক্যারেক্টারটা? যোধা আকবর থেকে মহামাঙ্গা। হ্যাঁ, মহামাঙ্গা, অ্যাবসলিউটলি, দ্যাটস আ ভেরি ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। ওরকম যদি কোনো ক্যারেক্টার হয়, বাট আমাদের সিরিয়ালে কি হয়ে গেছে, ভিলেন মানে আমরা একটা সবসময় হ্যাঁ বা এটা এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দেয় মানে সে ভিলেন, বাট অ্যাকচুয়ালি সত্যি তো তুমি ঠিকই বলেছো যে যারা নেগেটিভ হয় তাদের তো অনেক লেয়ার্স থাকে, অনেক layers তাদেরও নিজস্ব অনেক যুক্তি থাকে, বাট ইন দ্য নেম অফ সেলফ রেসপেক্ট বা ইন দ্য নেম অফ তাদের যুক্তি, তারা যে কাজগুলো করে সেগুলো তো কখনোই যুক্তিযুক্ত নয়। অ্যাবসলিউটলি। বাট আমার মনে হয় আমরা এমনি আশপাশে যাদের সাথে থাকি, মানে যদি কেউ ওরকম বাজে মানুষ থেকে থাকে না, অবশ্যই আছে, তারা এরকমই তোমার আমার মতো হ্যাঁ হ্যাঁ করে সাঁতারিটা করে বেরিয়ে যায়। ওকে, তো যদি কোনো ক্যারেক্টার সেভাবে করা যায় যে যেখানে ওই গোদা ব্যাপারটা নেই, হাসতে হাসতে হ্যাঁ সিধি হঠাৎ করে তোমার গলার মধ্যে আমি ছোলাটা ঢুকিয়ে দিলাম, তার আগে গিয়ে আমি চাউমিন চাইনিজটা খেতে খেয়ে খেতে ফকটা ঢুকিয়ে দিলাম, Okay. সেইটা বেশ একটা মজার ক্যারেক্টার হতে পারে, মানে ভালো ক্যারেক্টার হতে পারে। Shohini, would you ever play a very negative character? I did recently on a OTT thing. আমি সেটাই ভাবছিলাম, I would like to play a gory serial killer, মানে কোরিয়ান ছবির কিলার। ওরে বাবা। মানে একদম রক্ত টক্ত, আমার খুব ভালো লাগে ইনফ্যাক্ট। সরি, আমার Blood and gore মানে I যেটা। love it. I love blood and gore. Okay. তো এরকম একটা কোন চরিত্র আমি করছি, আমি এরকম করেছি, কিন্তু অতটা ব্লাড এন্ড গোর ছিল না। ওদেরকে বলেছি যে পরে আবার হলে আরেকটু ব্লাড এন্ড গোর মানে আরেকটু ওটা দারুণ, ওটা ভালো লাগে। শুটিং করা দারুণ। That's true, because they are layered characters. তাই না? আমার তো সেটাই মনে হয়। ঈশানী? যে কোনো ক্যারেক্টারই আমার পছন্দ হবে, মানে ইভিল ক্যারেক্টার যদি বলো, হ্যাঁ, যার ব্যাক স্টোরিটা এতটাই ডিপ compelling. হবে, এতটাই সাইকোলজিক্যাল right. বিষয় থাকবে যে ওর প্রতিটা অ্যাকশন কোনো না কোনো কারণেই হচ্ছে, মানে নট জাস্ট আমি নিজে Justified. হ্যাঁ একদমই, মানে মায়া হয়ে যাবে ওর প্রতি, একদমই তাই, আহারে একদমই, আমি বেশ করেছে খুন করেছে, আমার ভালো লাগে ওই যে মানে ক্রিমিনাল মাইন্ডটা জানতে খুব ইন্টারেস্টিং। একদমই তাই, Right, একদমই। right, right. আমি একটা জিনিস বলছি যে মেঘনাদ বধ কাব্যে যেরকম আমরা পরে জানতে পারি ইন্দ্রজিৎকে হিরো মনে ইন্দ্রজিৎকে হয়, hero, right, right, তাই right. তো নেগেটিভটাকেই যখন মনে হবে হিরো, এরকম ক্যারেক্টার, কোনো সাইকোপ্যাথ
যে একটু একদম কামলি সবটাকে ভীষণ ইয়ে হ্যাঁ করে। ওটাই তো ঠান্ডা মাথায়। হ্যাঁ ঠান্ডা মাথায় বোঝা মশাও যায় মারে না যা খুশ কিন্তু দিল একদম জি বাংলা কন্টেন্ট টিম কাজ করে অন্তত 10টা সিরিয়ালের আইডিয়া আমরা আপনাদের দিয়ে দিলাম, কিন্তু আমার এবার একটু খিদে পাচ্ছে আর এই রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে, ফর দিয়ে সিময়দিকে খুন করে দেবো। বেসিক্যালি ইটস এ কিউ, গেট আপ অ্যান্ড লিভ। সো অন দ্যাট নোট উই হ্যাড আ প্রো ম্যাক্স আড্ডা, যেখানে রক্তপাত, সোশিওপ্যাথ, বাবা মার affection, future partners, the hottest men still, you know, giving us a run for our money like Madhavan and Shahrukh. They are evergreen stars. ভীষণ আনন্দ হচ্ছে, and like I said, Women's Day is a day to celebrate all the love that we have in our lives and all the love that we give to people in our lives. On that note, আবার আশা করি আড্ডা হবে এই প্ল্যাটফর্মে। খুব ভালো লাগলো, নমস্কার।